শিক্ষকদের আন্দোলনে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া। প্রেস ক্লাব থেকে সরে গিয়ে শহীদ মিনারে অবস্থান। ৩ দাবিতে কাল থেকে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতির ডাক। আমাদেরকে 20% বাসা ভাড়া দিয়ে দিক, 1500 টাকা মেডিকেল দিয়ে দিক, আমরা সুন্দর করে বাসায় চলে যাবো। তর্কিতভাবে পুলিশ আমাদের উপরে জলকামান ব্যবহার করে আক্রমণ করেছে। আমরা ঝামেলাও করে নাই, আমরা তো জাস্ট ঠেলা দিয়ে বের করে দিয়েছি যে আপনারা এখান থেকে চলে যান। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি চলবে। আন্দোলনে এনসিপি নেতাদের একাত্মতা, শিক্ষকদের প্রতি আচরণে ক্ষমা চাওয়ার আহ্বান। যে বেতন তারা অফার করছেন সেইটা দিয়া কোন ধরনের স্বাভাবিক একটা নিম্নবিত্ত পরিবারও চলতে পারে না। শিক্ষকদেরকে যেভাবে পিটানো হয়েছে এটা কোনো সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচন বিলম্বিত করতেই পিআর দাবিতে আন্দোলনে কিছু দল। অভিযোগ বিএনপির। 5 দাবিতে সারা দেশে জেলা প্রশাসকের কাছে জামাত সহ ইসলামী দলগুলোর স্মারকলিপি। রাতের অন্ধকারে নয়, পরিচ্ছন্ন ভোট করতে চান সিইসি। 3 নির্বাচনে দায়িত্ব পালনকারীদের রাখা হবে না আগামী ভোটে। যে কোনো বিশৃঙ্খলা দমনের ঘোষণা স্বরাষ্ট্রের। গুমের মামলায় পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের বিচারের ক্ষমতা আছে ট্রাইব্যুনালের, জানালেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু। আন্তর্জাতিক আইনে তোয়াক্কা নেই মিয়ানমার বাহিনীর। বান্দরবান সীমান্তে টহলের সময় মাইন বিস্ফোরণে পা উড়ে গেল বিজিবি সদস্যের, গুরুতর অবস্থায় হাসপাতালে। এবং এবার 200-রও বেশি তালেবান হত্যার দাবি পাকিস্তানের। 23 সেনার মৃত্যুর কথা স্বীকার। সীমান্তে 25টি চেকপোস্ট দখলের দাবি আফগানিস্তানের। তিন দাবিতে কাল থেকে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শিক্ষকদের এই দাবির প্রতি একাত্মতা জানিয়েছেন এনসিপি নেতারাও। আন্দোলনে পুলিশের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন তারা। আর এর আগে প্রেস ক্লাব এলাকায় আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে পুলিশের হয় ধাওয়া পাল্টা ধাওয়া। কিছু বুঝে ওঠার আগেই শিক্ষকদের দিকবিদিক ছোটাছুটি। দীর্ঘদিনের দাবি আদায়ে রোববার সকালে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। জলকামান ও সাউন্ড গ্রেনেড ছোড়ার পাশাপাশি লাঠিচার্জ করতে দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে। এখানে অবস্থান নিয়ে আস্তে আস্তে আমাদের শিক্ষকরা শহীদ মিনারে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঠিক এই মুহূর্তে অতর্কিতভাবে পুলিশ আমাদের উপরে জলকামান ব্যবহার করে আক্রমণ করেছে। উস্কানি ছাড়া পুলিশ আমাদের উপর আক্রমণ করেছে। আগে সাউন্ড গ্রেনেড মেরেছে, হ্যান্ড গ্রেনেড মেরেছে, তারপর জলকামান। এর আগে সকাল থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিতে শুরু করেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। চাকরি জাতীয়করণের দাবিতে শুরু করেন বিক্ষোভ। আন্দোলনকারীদের শহীদ মিনারে গিয়ে অবস্থান নেয়ার অনুরোধ জানায় পুলিশ। এর পরপরই প্রেস ক্লাব এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। ন্যায্য অধিকারের কথা বললেই সরকার আমাদের উপরে তেড়ে আসে এবং আমাদেরকে নাজেহাল করার চেষ্টা করে। আমাদেরকে 20% বাসা ভাড়া দিয়ে দিক, 1500 টাকা মেডিকেল দিয়ে দিক, আমরা সুন্দর করে বাসায় চলে যাবো। আমাদের নেতৃত্বে কিন্তু ম্যাক্সিমামই চলে গেছে। আপনারা দেখেছেন যে কিছু অংশ তারা এখানে আবার রয়ে গেল। আমরা ওখানে দিয়ে আসার পরে তাদের সাথে কথা বললাম, কি ব্যাপার আপনাদের যে লোকজন এখনো এখানে রয়ে গেল। তখন ওরা বলে যে এটা আমাদের সাথে না, তাহলে এরা হয়তো অন্য উদ্দেশ্য নিয়ে এখানে আসছে। পরে এমপিওভুক্ত শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন। বাড়ি ভাড়া হিসেবে মূল বেতনের 20% ভাতা সহ 3 দাবিতে লাগাতার কর্মবিরতির ডাক দেন। আগামীকালকে থেকে সারা বাংলাদেশের 30,000 এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি চলবে। শিক্ষকদের সমর্থন জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে যান এনসিপির নেতারাও। শান্তিপূর্ণ আন্দোলনে হামলার ঘটনায় শিক্ষকদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান তাদের। মানুষের বিপক্ষে এসে দাঁড়িয়েছে, শিক্ষার বিপক্ষে এসে দাঁড়িয়েছে। এই রাস্তার মধ্যে শিক্ষকদেরকে যেভাবে পিটানো হয়েছে এটা কোনো সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না। অনীতি বিলম্বে এই হীন কাজের জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে। এদিকে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে সংহতি জানিয়েছে গণ অধিকার পরিষদও। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা।
এই মুহূর্তে শহীদ মিনারে আছেন রিপোর্টার আব্দুল্লাহ শাফি। শিক্ষকদের আন্দোলনের সবশেষ জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ঠিক এই মুহূর্তের যে শহীদ মিনারের পরিস্থিতি সেটি যদি আপনাকে দেখায় যে পুরো শহীদ মিনার চত্বর জুড়ে সারা বাংলাদেশ থেকে যে শিক্ষকরা এসেছেন এখানে তাদের দাবি দাওয়া আদায়ের জন্য তারা বিভিন্ন জায়গায় এই চত্বরের আশপাশে বসে আড্ডা দিচ্ছেন, গল্প করছেন, খোঁজখবর নিচ্ছেন যে সারাদিনের যে আন্দোলনের পরিস্থিতি হলো, কে কিভাবে আহত হলো সেই খোঁজখবরগুলো নিচ্ছেন। এবং এক পাশে ঠিক শহীদ বেদির পাশেই কিছু শিক্ষক সেখানে তাদের দাবি দাওয়া নিয়ে কথা বলছেন, সেই দাবিগুলো পুনরাবৃত্তি করছেন। কিছুক্ষণ আগে যে জোটের যে সভাপতি দেলোয়ার আজিজি তিনি ঘোষণা করে গিয়েছেন যে আজকে রাতে সারা রাত ধরেই মোটামুটি শিক্ষকরা সোশ্যাল মিডিয়াতে তাদের প্রচারণা চালাবে যে আগামীকাল থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত, অর্থাৎ যতদিন পর্যন্ত না প্রজ্ঞাপন জারি হচ্ছে ততদিন পর্যন্ত তাদের কর্মবিরতি থাকবে, স্কুল খোলা থাকবে, কিন্তু কোনো ধরনের ক্লাস কর্মসূচিতে তারা অংশগ্রহণ করবেন না। এবং এই বিষয়টি যাতে শিক্ষকরা, এখানে যারা উপস্থিত শিক্ষকরা আছেন তারা যাতে সোশ্যাল মিডিয়াতে সারা রাতই প্রচারণা করেন এবং আগামীকাল সকালে তারা আবার এই শহীদ মিনারে এসে জড়ো হবেন এবং তখন পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে তারা প্রেস ক্লাবে গিয়ে আবার আন্দোলন শুরু করবেন নাকি শহীদ মিনার থেকেই তারা পরবর্তী লাগাতার কর্মসূচি করবেন। তবে এখনকার যে কর্মসূচিটি চলছে সেটি মূলত রাত 8টা থেকে 8:30 পর্যন্ত চলবে, অথবা কেউ বলছেন, কথা বলে জানা যাচ্ছে যে কেউ বলছেন যে সারা রাতেই চলবে, অথবা যতক্ষণ পর্যন্ত তারা চালিয়ে যেতে চান 8টা 8:30 পর্যন্ত চলবে। তো আপনি যেটি শুনছিলেন যে তারা 3টি দফা দাবিতে মূলত যে সরকার একটা ঘোষণা ছিল যে 10 অক্টোবর পর্যন্ত তাদের একটা ডেডলাইন ছিল, সেই ডেডলাইনের মধ্যে যেহেতু করতে পারেন নাই সেই কারণে তাদের আজকের এই পরিস্থিতি এবং এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে। এবার জানাবো অন্যান্য খবর। নির্বাচন বিলম্বিত করার লক্ষ্যেই পিআর নিয়ে কিছু দল আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চাপিয়ে দেয়া কোনো কিছু জনগণ মেনে নেবে না বলেও জানিয়েছেন তিনি। বলেন, সংস্কার ইস্যুতে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে তা নিয়ে 17 অক্টোবর জুলাই সনদে স্বাক্ষর করবে দলগুলো। প্রক্রিয়ার মধ্যে দীর্ঘ 7 মাস 3 দফা বৈঠক, 30টির বেশি রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা, কখনো একমত কখনো দ্বিমত। এরপরও সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে আগামী 17 অক্টোবর স্বাক্ষর হতে যাচ্ছে বহুল আলোচিত জুলাই সনদ। রাজনীতিবিদদের পাশাপাশি দেশের মানুষের দৃষ্টি এখন সেদিকেই। রোববার ডিআরইতে এক স্মরণ সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার কমিশনের প্রস্তাবের বেশিরভাগই বিএনপির দেয়া রাষ্ট্র মেরামতের 31 দফায় আগে থেকেই আছে। তিনি বলেন, ঐক্যমত্যের ভিত্তিতে সনদ স্বাক্ষর হলেও যেসব বিষয়ে একমত হয়নি সে প্রস্তাবগুলো আগামী নির্বাচনে জনগণের সিদ্ধান্তের জন্য ছেড়ে দিতে হবে। সংস্কারকে নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা দীর্ঘদিন ধরে হয়েছে, কারণ এর আলোচনা চলছে। আগামী 17 তারিখে এই সনদের স্বাক্ষর করবেন যেগুলো বিষয়ে একমত হয়েছেন সেই বিষয়গুলো নিয়ে। আর যে বিষয়গুলো একমত হওয়া যায়নি সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো জনগণের সামনে তারা নির্বাচনের সময় ম্যানিফেস্টো আকারে যাবেন। সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির সমালোচনা করেন মির্জা ফখরুল। কয়েকটি দল নির্বাচন বিলম্বিত করতেই এই আন্দোলন করছে বলেও অভিযোগ করেন তিনি। পিআর পদ্ধতি, কয়েকটি রাজনৈতিক দল সেই পদ্ধতি কথা বলছে এবং তারা আন্দোলন করছে। এর লক্ষ্য একটাই, সেই লক্ষ্যটি হচ্ছে যে নির্বাচনকে বিলম্বিত করা। পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না, চাপিয়ে দেওয়া কোনো কিছু এই দেশের মানুষ গ্রহণ করবে না। দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, যে কোনো চক্রান্ত মোকাবেলায় প্রস্তুত আছে দেশের মানুষ। অর্থেই দেশপ্রেমে বিশ্বাস করে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি এবং পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খিলাফত মজলিস সহ 7টি দল। সরকারে কেউ একটি দলের প্রতি অনুগত অভিযোগ করে নেতারা বলেছেন, কোনো রাজনৈতিক দলের চাপ দেশের জনগণ মেনে নেবে না।
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে জামাতে ইসলামী, খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল। রোববার 5 দফা দাবিতে ঢাকার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় দলগুলো। স্মারকলিপি প্রদান শেষে ঢাকা দক্ষিণের জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে, কোন রাজনৈতিক দলের চাপ দেশের জনগণ মানবে না। গণভোটের মাধ্যমে জুলাই সনদ ঘোষণাপত্রের আলোকেই পিআর পদ্ধতির মাধ্যমে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে। এর বাইরে অন্য কোনো চিন্তা লাভ হবে না। গণভোটের মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক বৈধতা চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। সরকার যে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন, এই নির্বাচনের পূর্বেই জুলাই সনদের আদেশ জারি করতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে। দাবি আদায়ে 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। 14 অক্টোবর মানববন্ধন বিভাগীয় সদরে এবং ঢাকায় হবে পল্টন মোড়ে। 15 অক্টোবর মানববন্ধন হবে সকল জেলা সদরে। ঢাকা সহ সারা দেশে একযোগে 5 দফা দাবি আদায়ের স্মারকলিপি দিয়েছে দলগুলো। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ে আরও থাকছে। ময়মনসিংহ বিভাগের সব জেলা থেকে ঢাকামুখী বাস চলাচল বন্ধ। জুলাই যোদ্ধাকে নাজেহালের অভিযোগ নিয়ে মালিক শ্রমিকদের সঙ্গে এনসিপি নেতাদের বিরোধ, ভোগান্তি চরমে। নির্বাচন ঘিরে যে কোনো বিশৃঙ্খলা কঠোর হাতে অন্তর্বর্তী সরকার দমন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে একথা জানিয়েছেন তিনি। 2014, 2018 এবং 2024 সালে জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারীদের আগামী নির্বাচনে রাখা হবে না বলেও এ সময় জানিয়েছেন তিনি। জাতীয় নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সুশৃঙ্খল রাখতে এখন থেকেই শুরু হয়েছে সরকারের নানা পর্যায়ের কার্যক্রম। সকল ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন হবে বলে রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে আলোচনা হয়। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে সিসিটিভি স্থাপন, 1.5 লাখ পুলিশ সদস্যের জানুয়ারির মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করা, 5.5 লাখ আনসার বিডিপি নিয়োগ এবং 80,000 সশস্ত্র বাহিনী দায়িত্ব পালন করবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। নির্বাচন কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি যেন না ঘটে, সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচন ঘিরে যারা বিশৃঙ্খলা তৈরি করবে তাদেরকে ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু ভোট প্রক্রিয়া নিশ্চিত করার জন্য যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি বা গ্রুপকে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। বলেন, গত 3টি জাতীয় নির্বাচনে যেসব কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন তাদেরকে আগামী জাতীয় নির্বাচনে দায়িত্ব প্রদান থেকে বিরত রাখা হবে। 2014, 18 এবং 24 সালে জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের আসন্ন নির্বাচন যথাসম্ভব তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে রোববার যোগ দিয়ে সিনিয়র সচিব মোহাম্মদ এহসানুল হক সাংবাদিকদের বলেন, 2014 ও 2018 সালের মতো আগামী নির্বাচন নিরপেক্ষতা হারাবে না। আমাদের যারা মাঠ প্রশাসন আছে, আমার বিশ্বাস তারা অত্যন্ত নিরপেক্ষভাবে এই দায়িত্ব পালন করবে। যদি নিরপেক্ষ নির্বাচন না করে তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা নিব। কাদের ভয় পাওয়ার কিছু নাই। আপনি গোলমাল করবেন, সেন্টার বন্ধ করে দিয়ে প্রিজাইডিং অফিসার শেষ। পর্যাপ্ত প্রোটেকশন পেলে নিরপেক্ষ নির্বাচন পরিচালনা সম্ভব বলেও মন্তব্য করেন জনপ্রশাসন সচিব। আমরা যদি সুযোগ পাই অত্যন্ত নিরপেক্ষভাবে একটা নির্বাচন উপহার দিতে পারব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাতের অন্ধকারে নয়, একটি পরিচ্ছন্ন জাতীয় নির্বাচন করতে চান বলে জানিয়েছেন সিইসি AMM নাসির উদ্দিন। চট্টগ্রাম বিভাগের জেলা প্রশাসক, আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এমন মন্তব্য করেন। আমরা ইন্টারনেট বন্ধ করার পক্ষপাতী না। তাহলে তো আমি চাই যে ইনফরমেশন ফ্লোটা চালু থাকুক। আমরা একটা ট্রান্সপারেন্ট, স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই। লুকানো কোনো নির্বাচন দিতে চাই না। রাতের অন্ধকারে ভোট আমরা চাই না। আমরা চাই যে পরিষ্কার পরিচ্ছন্ন সবার দৃষ্টিগোচর হয় এমন একটা ইলেকশন দিন। গুমের মামলায় হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিষয়ে আইনি মতামত চাইলে দেয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই গুম খুনে জড়িত কর্মকর্তাদের বিচারে উপযুক্ত আদালত বলেও এ সময় মন্তব্য করেন তিনি।
দেশে চলমান অনেক পরিস্থিতি অনেক গুমের 2 মামলা সহ 3 মামলায় পরোয়ানাভুক্ত 15 সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে বলে শনিবার এক ব্রিফিংয়ে জানায় সেনাবাহিনী। ব্রিফিংয়ে বলা হয়, হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের কোন আইনে বিচার হবে তা নিয়ে দরকার পড়বে আইনি ব্যাখ্যার। রোববার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, সেনাবাহিনী আইনি মতামত চাইলে দিতে প্রস্তুত তারা। তবে আইনের সাধারণ বিধান হচ্ছে গ্রেফতারের 24 ঘন্টার মধ্যে আসামিদের আদালতে হাজির করা। এরপর সিদ্ধান্ত দেবেন আদালত। যাকে যখনই গ্রেফতার করা হবে তাকে আইনের বিধান হচ্ছে তাকে আদালতের কাছে আনতে হবে। আদালত যদি তাকে আটক রাখতে বলে আটক রাখা হবে, আদালত যদি তাকে ছেড়ে দিতে বলে জামিন দেয় সেটা দিতে পারেন। সুতরাং ডিসিশন নেওয়ার অথরিটিটা তখন আদালতের হাতে চলে যায়। এইটাই হচ্ছে আইনি ব্যাখ্যা। তো আমাদের কাছে কেউ ব্যাখ্যা চাননি, যদি চান তখন আমরা ব্যাখ্যা নিশ্চয়ই তাদেরকে জানাবো। আনুষ্ঠানিকভাবে ডকুমেন্টারি পদ্ধতিতে কেউ বলেননি যে আটক রাখা হয়েছে। মিডিয়াতে যেটা এসেছে সেটাকে আমরা আমলে নিচ্ছি না। আমাদেরকে যদি বলা হয় যে আটক রাখা হয়েছে তাহলে আইন অনুযায়ী তাকে অবশ্যই আদালতের কাছে আনতে হবে, এটাই বিধান। গ্রেফতারি পরোয়ানা সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট সব দপ্তরে পৌঁছেছে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই গুম খুনে জড়িত সেনা কর্মকর্তাদের বিচারে উপযুক্ত আদালত। এই আইনে যে অপরাধগুলোর বিচার করা হচ্ছে সেই অপরাধগুলোর বর্ণনা বাংলাদেশের সাধারণ কোনো আইনে নেই। ইভেন আর্মি অ্যাক্ট, নেভি অ্যাক্ট, এয়ারফোর্সের যে আইন আছে নিজস্ব আইন সেখানেও নেই। এটা একটা স্পেশাল ল। এই অপরাধগুলো আন্তর্জাতিক আইনে বর্ণিত অপরাধ। এগুলোর বিচার করার কেবলমাত্র ক্ষমতা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। এই ব্যাপারে সবার সুস্পষ্ট ধারণা থাকা দরকার। গত 8 অক্টোবর 30 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিশেষ ট্রাইব্যুনাল। 22 অক্টোবর আসামিদের হাজির করার দিন ধার্য রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। গুলি করে হত্যার পর মাথার মগজ দেখে উল্লাস করা হতো। কাউকে কাউকে হত্যার পর পেটে বালু ঢুকিয়ে ফেলে দেওয়া হতো নদীতে। এমনকি হত্যার পর রেল লাইনে মরদেহ রেখে ছিন্ন ভিন্ন করে ফেলা হতো যাতে কেউ শনাক্ত করতে না পারে। আওয়ামী লীগের সময় ক্রসফায়ার এবং গুমের তদন্ত করতে গিয়ে এমন চাঞ্চল্যকর তথ্য পাওয়ার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এদিকে জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। কর্মীদেরকে গ্রেফতার করার পরে শুরু হলো শেখ হাসিনার বিচারের শেষ ধাপ। যুক্তিতর্ক উপস্থাপনের প্রথম দিনে আওয়ামী লীগের দুঃশাসনের ইতিহাস তুলে ধরেন চিফ প্রসিকিউটর। ঘুষের যে লেনদেন করতো প্রত্যেকটা থানায় তদন্তে পাওয়া ক্রসফায়ারের নানা ঘটনা একের পর এক তুলে ধরেন তাজুল ইসলাম। মাথায় যখন গুলি করতো, মাথায় গুলি করলে মগজ এবং রক্ত ছিটে এসে হাতে লাগতো। প্রথম দিকে সে হাতে এক ধরনের মোজা ব্যবহার করত যাতে না লাগে। পরবর্তী সময়ে তার এটা নেশা হয়ে যায়। রক্ত এবং মগজের উত্তাপ হাতে না লাগলে তো আর ফিলিং আসতো না, তখন সে খালি হাতে এটা করতো। প্রথমে গাড়িতে করে নদী পর্যন্ত নিয়ে যেত, সেখান থেকে মানুষজন সরিয়ে রাতের আধারে সেগুলোকে ট্রলারে উঠানো হতো, ট্রলারের খোলের মধ্যে রাখতো। মাঝ নদীতে বা মাঝ সাগরে ভাটার সময়, জোয়ারের সময় এগুলো হিসাব করতো। সেখানে নিয়ে যাওয়ার পরে গুলি করে একটা একটা করে মেরে ফেলে দিত। ফেলে দেওয়ার আগে আবার পেটটা কাটতো, নাড়ি ভুড়ি বের করতো, সিমেন্টের বস্তা বেঁধে দিত, ফেলে দিত। কিভাবে গুম ও নির্যাতন করা হতো, গুম করা মানুষের শেষ পরিণতি কি হয় তারও তথ্যপত্র তুলে ধরেন চিফ প্রসিকিউটর। হয়তো ইনজেকশন পুশ করে হত্যা করেছে, করে লাশটা ডিসপোজালের জন্য বিশেষ করে কমলাপুর টু টঙ্গী এই রেল লাইনটাকে বেশি ব্যবহার করা হতো। লাশটাকে রেল লাইনের উপর শুয়ে রেখে তারপরে দাঁড়িয়ে থাকতো ট্রেন কখন আসবে। ট্রেন আসতো, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত, চেনার কোনো উপায় থাকতো না, তারপরে ওনারা চলে আসতো। এদিন শেখ হাসিনার মামলার বিচার চলাকালে সরাসরি সম্প্রচার বন্ধ করতে সাইবার হামলা করা হয় বলেও জানায় প্রসিকিউশন। এই যে যুক্তিতর্ক, এইখানে যে এভিডেন্স, তাদের যে নিষ্ঠুরতার বর্ণনা, এইটা গোটা দুনিয়াবাসী যাতে জানতে না পারে, তাদেরকে জানতে দিতে এই অপরাধীরা চায় না, তাদের সহযোগীরা এটা চায় না। সেজন্যই আমাদের এই ফেসবুক পেজের উপরে সাইবার হামলা তারা চালিয়েছে। উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করতে সপ্তাহখানেক সময় লাগবে বলে জানিয়েছেন আইনজীবীরা। এরপরই মামলাটি রায়ের দিকে যাবে। ধরে নিয়ে গিয়ে র্যাব। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ে আরও থাকছে এশিয়ান কাপ বাছে হংকং চায়নার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলনের মাঠ নিয়ে জটিলতায় বাংলাদেশ। স্বাগতিক ফেডারেশনের দায়সারা আচরণে ক্ষুব্ধ ফুটবলাররা। বান্দরবানের নাক্ষংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এবার পাহারালেন বিজিবির এক সদস্য। উন্নত চিকিৎসার জন্য তাকে রামু সিএমএইচে ভর্তি করা হয়েছে। বেলা 11টার দিকে বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী নাক্ষংছড়ির তম্ব্রু এলাকায় টহল দিচ্ছিলেন 34 বিজিবির সদস্য নায়েক মোহাম্মদ আক্তার হোসেন। এ সময় হঠাৎ মাইন বিস্ফোরণে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়, অন্য পা ও প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে।
দুর্গম পাহাড় আর গভীর অরণ্যে ঘেরা নাইক্ষ্যংছড়ি সীমান্তের নোম্যান্স ল্যান্ডে অসংখ্য স্থল মাইন পুঁতে রেখেছে মিয়ানমার। প্রায় সময়ে ওই এলাকায় মাইন বিস্ফোরণ হয়। সীমান্ত এলাকায় গেল ৩ বছরের স্থল মাইন বিস্ফোরণে আহত হয়েছে অন্তত ১৬ জন। জুলাই যোদ্ধাকে নাজেহালের অভিযোগ নিয়ে বিরোধে বাস মালিক, শ্রমিক ও এনসিপি নেতারা। এই ঘটনার জেরে পূর্ব ঘোষণা ছাড়া ঢাকা ময়মনসিংহ রুটে বিভাগের সব জেলা থেকে বাস চলাচল বন্ধ রেখেছে জেলা পরিবহন মালিক সমিতি। ভোর থেকে ময়মনসিংহ নগরীর কোনো বাস স্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে কোনো বাস ছেড়ে যায়নি। এতে বিপাকে পড়েন রাজধানীগামী যাত্রীরা। অনেকে বাড়তি টাকা দিয়ে সিএনজি ও পিকআপে করে জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যে যাচ্ছেন, তবে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। একই অবস্থা বিভাগের অন্য জেলা শেরপুর, নেত্রকোনা ও জামালপুরেও। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, মালিক ও শ্রমিক নেতাদের সিদ্ধান্ত ছাড়া গাড়ি চালাবেন না তারা। হংকং চায়নায় পৌঁছে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মাঠ নিয়ে অসন্তুষ্টি থাকলেও প্রতিবন্ধকতা জয় করে ভালো খেলার লক্ষ্য ফুটবলারদের। সিংহি স্পোর্টস গ্রাউন্ডে এদিন টানা অনুশীলন করেছে জামাল ভূঁইয়ারা। তবে প্রথম দিনের মতো এদিনও বাংলাদেশকে বাজে মাঠে নিজেদের প্রস্তুতি সারতে হয়। হংকং চায়নার ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে অবশ্য তেমন কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না ফুটবলাররা। এর আগে গত মার্চে ভারতের মেঘালয়ের শিলংয়েও একই সমস্যায় পড়তে হয়েছিল লাল সবুজকে। তবে অনুশীলনের নানা ঝামেলা সামনে নিয়েই প্রস্তুতিতে মনোযোগ দিয়েছে দল। সন্ধ্যার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। এমপি ও শিক্ষকদের আন্দোলনে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া। প্রেস ক্লাব থেকে সরে গিয়ে শহীদ মিনারে অবস্থান। ৩ দাবিতে কাল থেকে লাগাতার কর্মবিরতির ডাক। নির্বাচন বিলম্বিত করতেই পিআর দাবিতে আন্দোলনে কিছু দল। অভিযোগ বিএনপির। 5 দাবিতে সারা দেশে জেলা প্রশাসকের কাছে জামাত সহ ইসলামী দলগুলোর স্মারকলিপি। এবং গুমের মামলায় পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের বিচারের ক্ষমতা আছে ট্রাইব্যুনালের, জানালেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু। এই ছিল আমার কাছে থাকা সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী তোহা খান তামিম। রাব্বি, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরেই, সঙ্গে থাকুন সময়ের।